একটা গ্রামে নন্দলাল নামের খুবই বড় ব্যবসায়ী থাকতেন। নন্দলালের কাছে অনেকগুলো ক্ষেত আর শস্য রাখার গোদাম ছিল। নন্দলাল শুধু নিজের গ্রামেই নয়, বরং আশেপাশের গ্রামেও সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিল। একদিনের কথা, সকাল থেকে 3 বার গরম করেছি আমি চা। আমি বুঝতেই পারছি না তুমি চা খাচ্ছই না কেন। কি চা? কিন্তু আমি তোমার কাছ থেকে তো চা চাইনি। তুমি আমাকে 3 বার চায়ের জন্য বলেছো। প্রত্যেকবার আমি চা নিয়ে আসি আর ঠান্ডা হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি তাহলে চাটা এখানেই রেখে দাও তো। তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে গো? তুমি জানো না আশা, যত দিন যাচ্ছে ব্যবসা খারাপই হয়ে চলেছে। আমি আমার মুন্সি পণ্ডিতজি অপেক্ষা করছি, হিসাবের খাতাগুলো নিয়ে এক্ষুনি চলে আসবেন। নন্দলাল এইটুকু বলেই ছিল, তক্ষুনি নন্দলালের মুন্সি খাতা নিয়ে নন্দলালের কাছে পৌঁছে যায় আর নন্দলালকে হিসেব কিতাব বলতে শুরু করে। কোথায় প্রতি বছর সবজির গোদাম থেকে 25 লক্ষ টাকার আমদানি হতো, আর এই বছরে তুমি বলছো যে 25 লক্ষ থেকে 10,000 টাকা কম আমদানি হয়েছে। এই 10,000 কম কি করে হলো? এ আপনি কি কথা বলছেন নন্দলাল বাবু? আরে ব্যবসায় তো ওপর নিচ হতেই থাকে, তাই না? আরে না না মুন্সি মশাই, আমাদের ব্যবসা আমাদেরকে বাড়াতেই হবে। যে করি হোক আমাদের বছরের আয় দুগুণ করতেই হবে। তাতে যদি আমার গ্রামের সমস্ত জমি যে কৃষকদের রয়েছে সব বিক্রি করতে হয়, করব আমি। নন্দলাল নিজের গোদামে চলে যায় আর গোদামে রাখা শস্যের এক একটা বস্তা গুনে হিসেব কিতাব করতে শুরু করে। এইভাবেই কখন বিকেল হয়ে যায় নন্দলাল বুঝতেই পারে না। নন্দলাল নিজের বাড়ির দিকে চলে আসে আর তক্ষুনি তার চোখ পড়ে হাবেলির ঠিক সামনে বানানো একটা কাঁচা বাড়ির ওপর। তক্ষুনি নন্দলালের স্ত্রী আশা ওখানে চলে আসে। কোথায় চলে গেছিলে তুমি? তুমি তো দুপুরের খাবারও খাওনি গো। তোমার চেহারা দেখেই বুঝতে পারছি সকাল থেকে কিছুই খাওনি। হ্যাঁ, খেতে হবে সে কথা আমার একেবারেই মনে নেই। আশা, যখন থেকে মুন্সিবাবু আমাকে বলেছে যে এই বছরে আমাদের আমদানি 10,000 কম হয়েছে, সেই থেকে আমার চিন্তা বেড়েই চলেছে। আমাদের কাছে কোন জিনিসের কম আছে বলো? ঈশ্বর আমাদেরকে ধন সম্পত্তি সবকিছু দিয়েছেন, তোমার এত চিন্তা হচ্ছে কেন? আর তুমি বাইরে দাঁড়িয়ে অর্জুনের বাড়িকে কেন দেখছো? আমি তো এটাই বুঝতে পারি না আশা, আমার কাছে পয়সার কোনো কমতি নেই আর না জমি জমার, তাও ভিতর থেকে আমি কেন আনন্দ পাই না বলো তো? আর সেখানে আমাদের প্রতিবেশী অর্জুন একজন ছোট্ট কৃষক, ওর কাছে না পয়সা আছে না সোনাদানা আছে, তাও কেন এত খুশি থাকে বলো তো? ও কেন খুশি থাকে তার ব্যাপারে তো আমি জানি না। আমার মনে হয় যে তুমি কালকে ওকে জিজ্ঞাসা করে নিও। আর এক্ষুনি তো তুমি খাবার খাও, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, চলো খাবারটা খেয়ে নিই। নন্দলাল বাড়ির ভেতরে গিয়ে খাবার খেতে শুরু করে। তার সামনে রাখা ছিল ভালো ভালো খাবার, কিন্তু নন্দলাল খুব কম খাবার খায়। কি হলো, তুমি তো ব্যাস অর্ধেকটা রুটি খেলে। আমি তো তোমার পছন্দের সমস্ত জিনিস বানালাম। আশা, আমার একদম খিদে নেই। এইটুকু বলে নন্দলাল নিজের রুমে চলে যায়। সে নিজের জানালা দিয়ে অর্জুনের বাড়িটাকেই দেখছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ছেলেটা এত খুশি থাকে কি করে? যতদূর এর ব্যাপারে আমি সব জানি, কখনো কখনো এর বাড়িতে রাত্রের খাবারও তৈরি হয় না, তাও এর স্ত্রী আর মেয়ে সবসময় হাসাহাসি করে, আনন্দ করে। এইটুকু বলে নন্দলাল নিজের বিছানায় শুয়ে পড়ে। পরের দিন নন্দলাল সকালে গোদামে গিয়ে মুন্সি পণ্ডিতকে বলে ওঠে, মুন্সিবাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার গ্রামের কয়েকজন কৃষকের জমি কিনে নিতে চলেছি, তবেই আমরা এই বছরে বেশি সবজি ফলাতে পারবো। এই বছরে যে আমাদের 10,000 টাকা লোকসান হয়েছে, আমি চাই যে সেই 10,000-এর লোকসানটাকে 10 লাখের বদলে লাভে পরিণত করব। আপনি একদম ঠিক কথাই ভেবেছেন নন্দলাল বাবু, কিন্তু একবার ভেবে নিন, এর জন্য আমাদের অনেক শ্রমিক বাড়াতে হবে কিন্তু। আর এমন করতে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীনও হতে পারে, কারণ অনেক কৃষক তাদের জমি আমাদের বিক্রি নাও করতে পারে। আরে বিক্রি করবে না কেন? যখন তাদের জমির সঠিক দাম তারা পাবে, নিশ্চয়ই বিক্রি করবে। আমি আজকে আমার প্রতিবেশী অর্জুনের সাথে কথা বলে নিচ্ছি, ওর জমির জন্য 2 গুণ দাম ওকে আমি দিয়ে দেব। তাহলে তো খুব সহজেই ওর জমি বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। যেমন আপনার ঠিক মনে হয়। বিকেল বেলায় নন্দলাল সোজা অর্জুনের বাড়িতে চলে যায়। সে দেখতে পায় যে অর্জুন নিজের মেয়ের সাথে খেলছে।
বাবা, গ্রামে না মেলা লেগেছে, আমি ওখানে একটা পুতুল দেখতে পেয়েছি। তুমি আমাকে সেই পুতুলটা কিনে দেবে? ওই পুতুলটা কেনার জন্য আমার কাছে পয়সা নেই কাঞ্চন, কিন্তু আমি তোমার জন্য ওর থেকেও ভালো পুতুল দেখাতে পারি, যেটা দেখার পরে তুমি খুব আনন্দ পাবে। ঠিক আছে বাবা, তাহলে আমাকে দেখাও সেই পুতুলটা। ওই দেখো, ওই আয়নার মধ্যে যে ছোট্ট মিষ্টি পুতুলটাকে তুমি দেখতে পাচ্ছ না, ওই পুতুলটার সামনে তো গ্রামের সব পুতুল একেবারে ফেল হয়ে পড়ে। নিজের বাবার কথা শুনে কাঞ্চন জোরে জোরে হাসতে শুরু করে। তক্ষুনি তার চোখ পড়ে নন্দলালের ওপর। নন্দলালকে নিজের বাড়িতে দেখে অর্জুন আর তার স্ত্রী খুব প্রসন্ন হয়ে ওঠে। আরে আসুন আসুন নন্দলাল বাবু, আজকে আপনি বাড়ির রাস্তা ভুলে গেলেন কি করে? দেখো, তুমি হলে আমার প্রতিবেশী অর্জুন, আর আমি আমার বাড়ির জানলা থেকে সব সময় তোমার বাড়িটাকে দেখতে থাকি। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই ব্যাপারে তুমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু আমার মতন গরিবের কুঁড়ে ঘরটাকে আপনি কেন দেখতে থাকেন বলুন তো? এমনিতে তোমার সাথে কয়েকটা কাজের কথা বলার ছিল, কিন্তু এখন যখন তোমার বাড়িতে আমি চলেই এসেছি, তাহলে আমি তোমার কাছ থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কিরকম প্রশ্ন নন্দলাল বাবু? সেরকম বিশেষ কোনো প্রশ্ন নয়, তবে মাঝে মাঝে আমার মনে একটা চিন্তা হয় যে তোমার কাছে এত পয়সা কড়ি তো কিছু নেই। যতদূর আমি জানি যে তোমার বাড়িতে রাত্রের খাবারও মাঝে মাঝে হয় না, তাহলেও তুমি এত আনন্দ করে কি করে থাকো? আচ্ছা, তোমার কি কখনো চিন্তা টিন্তা হয় না? এসব আপনি কি বলছেন নন্দলাল বাবু? আরে সুখের সাথে ধনের কি সম্পর্ক বলুন তো? সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটাই যে আমরা খুশি কি থেকে পাই। আপনি এখন নিজেকেই একবার দেখুন না, যে আপনার নিজে মনে হয় যে বেশি পয়সা রোজগার করলে আপনি খুশি পাবেন, কিন্তু আমি অন্য কিছু মনে করি, যেমন খুশি থাকার জন্য ধনের কোনো প্রয়োজনই নেই। আচ্ছা ঠিক আছে, এইসব বাদ দাও ভাই অর্জুন। আমি তোমার কাছে এই জন্য এসেছিলাম যে তোমার একটা ছোট্ট জমি রয়েছে তো, যেটার উপর তুমি চাষ করো। আমি তোমার ওই জমিটা কিনতে চাই। আমাকে ক্ষমা করুন নন্দলাল বাবু, এটা আমার বলতে একবারে ভালো লাগছে না, তবে বলতে তো আমাকে হবেই। আমি আমার জমি বিক্রি করব না। আচ্ছা, তাহলে তুমি ভাবছো যে তোমার জমিটা আমি জমিদারদের মতন খুবই সস্তায় কিনে নেব, তাই তো? কিন্তু এমনটা নয় অর্জুন, আমি একজন ব্যবসাদার। আমি তোমায় জমির জন্য দ্বিগুণ দাম দিতে রাজি আছি। নন্দলাল বাবু, আপনি যদি আমাকে আমার জমির জন্য 10 গুণ বেশি টাকা দিতেও রাজি হয়ে যান না, তাও আমি আমার জমি বিক্রি করব না আপনাকে। কারণ আমার এই জমিটা আমার পূর্বপুরুষদের। এই জমির সাথে আমার ছোটবেলা আর আমার মা বাবার স্মৃতি জড়িয়ে রয়েছে। একবার ভালো করে ভেবে নাও, স্মৃতি দিয়ে কিন্তু পেট ভরে না। তোমার কাছে যদি অনেক পয়সা চলে আসে, তাহলে তোমার অনেক লাভ হতে পারে। কিন্তু নন্দলাল বাবু, আমাদের জীবনে এই স্মৃতিগুলো অনেকই গুরুত্বপূর্ণ। আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলোই তো আমাদের জীবনে খুশি থাকার কারণ। ভেবে নাও অর্জুন, তোমার মেয়ে কিন্তু ভালো স্কুলে পড়াশোনা করে না। যে পয়সাগুলো তুমি পাবে, সেই পয়সা দিয়ে তুমি তোমার মেয়ে কাঞ্চনের ভালো স্কুলে অ্যাডমিশনও করাতে পারো। ও বড় হয়ে কিছু একটা বড় করতে পারে। ক্ষমা করুন নন্দলাল বাবু, আমি তাও আমার পূর্বপুরুষদের জমিটা বিক্রি করতে পারি না। ঠিক আছে অর্জুন, আমি কোনো জোর জুলুম করব না, তোমার যা ইচ্ছে। এইটুকু বলে নন্দলাল ওখান থেকে চলে যায়। সেই দিনের পর নন্দলাল গ্রামের অনেকগুলো জমিন কিনে নেয়, আর সে আগের থেকেও শস্য বেশি ওগাতে শুরু করে। এইভাবেই 1 বছর কেটে যায়। মুন্সি পণ্ডিত আবার নিজের বই খাতা নিয়ে আসে। কি হলো মুন্সি বাবু, তা এবছরে কত লাভ হয়েছে? ওই যে আপনি যেমন বলেছিলেন না যে গত বছরে আমাদের 10,000 টাকার লোকসান হয়েছিল, এবছরে আমরা সেই 10,000 টাকার লোকসানটা 24 লক্ষ টাকার লাভে বদলে দিয়েছি। কি 24 লক্ষ টাকা? মুন্সি বাবু, আমি তো ভেবেছিলাম যে এই বছরে আমাদের 25 লক্ষ টাকা লাভ হবে। 1 লক্ষ টাকা কম কি করে হলো? আমাকে যে করেই হোক এই 1 লক্ষ টাকার লোকসানটাকে ঠিক করতেই হবে। এ বছরে আমরা আরও চাষবাস করব। মনে রেখো, এবার আমাদেরকে 1 লক্ষ টাকার লোকসানের ভর্তুকি হিসেবে আগামী বছরে 50 লাখ টাকা লাভ করতে হবে, ঠিক আছে? মুন্সি পণ্ডিত হাবেলি থেকে চলে যায়। আর তক্ষুনি নন্দলালের 11 বছরের মেয়ে নন্দিনী নন্দলালের কাছে এসে বলে, বাবা, এই দেখো, আমি এই বছর স্কুলে টপ করেছি। তুমি শুধু স্কুলে নয়, বরং জেলার মধ্যে টপ করতে পারতে। এবার তুমি শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। এবার থেকে তুমি শহরে স্কুলেই পড়াশোনা করবে। কিন্তু বাবা, আমি বোর্ডিং স্কুলে যাব না, আমার নিজের গ্রামেই ভালো লাগে। না নন্দিনী, তোমাকে পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে হবে।
নন্দিনী উদাস হয়ে ওখান থেকে চলে যায়। খুনি নন্দলাল দেখতে পায় যে তার প্রতিবেশীর মেয়ে কঞ্চন খুশি খুশি নিজের বাড়িতে আসে আর নিজের বাবাকে বলে, বাবা, আমি এই বছরে ভালো নাম্বার পেয়েছি গো। এ তো খুবই ভালো কথা মা। আসছে বছরে আরো ভালো করে পড়াশোনা করো। বিকেলে আমি এই আনন্দের জন্য তোমার ইচ্ছে মতন রান্না করব। নন্দলাল ওদের দুজনকে খুব মন দিয়ে দেখছিল। তক্ষুনি নন্দলালের স্ত্রী আশা ওখানে চলে আসে। তুমি কি নন্দিনীকে বোর্ডিং স্কুলে পাঠাতে চাও? তুমি অর্জুন আর তার মেয়েকে কেন দেখছো? আমি দেখতে পাচ্ছি যে আমার মেয়েটা স্কুলে টপ করেছে, তাও আমি ভেতর থেকে খুশি হতে পারছি না। কিন্তু এই অর্জুনের মেয়েটা তো শুধু ভালো নাম্বার নিয়ে পাস করেছে, তাও ও কত খুশি রয়েছে, কিরকম করে হাসছে ও। আর আমার তো এটা মনেও নেই যে আমি শেষবারের মতন কখন হেসেছিলাম। এইভাবেই 20 বছর কখন কেটে যায় জানাই গেল না। নন্দলালের মেয়ে নন্দিনী এখন বড় হয়ে গেছে। ও এই গ্রামের কালেক্টর হয়ে গিয়েছিল। অন্যদিকে অর্জুনের মেয়ে নিজের বাবার সাথে তার খেতেই সাহায্য করতে শুরু করে। সেই দিন নন্দলাল পুরো গ্রামে মিষ্টি দিচ্ছিল। সে মিষ্টি দেওয়ার জন্য অর্জুনের বাড়িতে পৌঁছায়। আসুন আসুন নন্দলাল বাবু, যতদূর আমার মনে পড়ে আপনি 20 বছর আগে এখানে এসেছিলেন। আমার মেয়ে কালেক্টর হয়ে গেছে অর্জুন, আর আমার মেয়েটা জমিতে চাষবাস করায় আমাকে সাহায্য করে। তা তুমি কি এ ব্যাপারে খুশি নাকি? আরে এটা তো খুশিরই ব্যাপার নন্দলাল বাবু। অপরকে সাহায্য করে যে খুশি আমরা পাই, সেই খুশি ধনসম্পদ বাড়িয়ে পাওয়া যায় না। কখনো অন্যের উপকার করে দেখবেন নন্দলাল বাবু। তক্ষুনি হঠাৎ করে নন্দলালের মাথা ঘুরে যায় আর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। নন্দলালকে অজ্ঞান দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার নন্দলালের চেক আপ করে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এনার বিপি হাই হয়ে গেছে। আজ থেকে এনাকে রোজ বিপির ওষুধ খেতে হবে, আর ভাজাভুজি খাওয়ার এনার একেবারেই বন্ধ করে দিতে হবে। নন্দলালের জ্ঞান ফিরে এসেছিল। ডাক্তারের কথা শুনে নন্দলালের চোখে জল চলে আসে। আরে ভয় পাবেন না নন্দলাল বাবু, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তোমার কথা আজকে আমার মনে পড়ে গেছে অর্জুন। আমি বুঝতে পেরে গেছি যে মানুষের খুশি বেশি পয়সা রোজগার করে হয় না। এখন তুমি দেখো না, আমার মেয়ে কালেক্টর হয়ে গেছে। একজন বাবার জন্য এর থেকে বেশি খুশি আর কি হতে পারে? কিন্তু আমি খুশি হওয়ার বদলে উল্টে অজ্ঞান হয়ে গেলাম। বেশি পয়সা রোজগার করার কারণে আমি আমার পুরো শরীরটাই খারাপ করে ফেলেছি। আজকে আমার কাছে পয়সার কোনো কমতি নেই বটে, কিন্তু তা সত্ত্বেও এখন আমাকে সারা দিন বিপির ওষুধ খেতে হবে গো, আর সেদ্ধ খাবার খেয়ে আমাকে থাকতে হবে। আরে ভয় পাবেন না নন্দলাল বাবু, এরকম কিছু হবে না। আপনি শুধু একটু বেশি পয়সা রোজগার করার ধান্দাটা বন্ধ করুন, আর ঈশ্বর আপনাকে যা দিয়েছে তাতেই খুশি থাকুন। সবসময় আনন্দে থাকুন আর ভালো থাকুন, দেখবেন আপনার ব্লাড প্রেশারের এই রোগও ঠিক হয়ে যাবে। অর্জুনের কথা নন্দলাল বুঝতে পেরে যায়। সেই দিনের পর নন্দলাল নিজের ধন সম্পত্তি কামানো ছেড়ে বেশিরভাগ দান পুণ্য শুরু করে, আর সে চিন্তা করা ছেড়ে দেয়। কিছু সময় পরই ডাক্তার নন্দলালকে বলেন, নন্দলাল বাবু, ব্লাড প্রেশারে এমন খুবই কমই হয় যে রোগী ওষুধ না খেয়েই ঠিক থাকে, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ আছেন। অনেক অনেক অভিনন্দন, কারণ আমি সুস্থ থাকার উপায় জানতে পেরে গেছি যে। তাহলে তো আপনার এই উপায়টা বলা উচিত, তাই না? যাতে আমি আপনার এই উপায় দিয়ে আর অন্যকে সাহায্য করতে পারি। এত বেশি দান করো যে মন থাকে সরগর, আমিও যেন না খেয়ে থাকি আর সাধুও না যেন না খেয়ে থাকে। আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না নন্দলাল বাবু। ডক্টর, এই কথার অর্থ হলো যে ঈশ্বর শুধু ততটাই ধন দিক যাতে আমার আর আমার পরিবারের পেটটা ভরে যায়, আর যদি আমার বাড়িতে কোনো অতিথি আসে তাহলে সেও যেন না খেয়ে না যায়, কারণ অধিক ধন কামানোর লালসা মানুষকে রোগ আর চিন্তা ছাড়া কিছুই দেয় না। বুঝতে পেরেছেন? আপনার এই মানসিকতা দেখে আমি ধন্য হলাম। এবার থেকে আমিও এই নিয়ম আমার জীবনে অবশ্যই পালন করব। আজ নন্দলাল আর অর্জুন দুজনই একসাথে বসে বিকেলবেলা গল্প করছিল, আর এখন সে সব সময় হাসি খুশি থাকে।